স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান্নের। পিলখানার বিস্ফোরক মামলার আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা ১৩৬ জন বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারের সামনেও তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। সাজা ভোগ করা বিডিআর সদস্যদের ফিরে পেতে সকাল থেকেই ফুল নিয়ে কারা ফটকের সামনে অপেক্ষা করেন স্বজনরা। পরে দীর্ঘ সময় পর স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। জীবনের এতগুলো বছর কারাগারে নষ্ট হওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। গাজীপুর থেকে ইফতেখার রায়হানের প্রতিবেদন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে উৎসুক মানুষের ভিড়। বাবার জন্য ফুল হাতে অপেক্ষা সন্তানের, আবার কোথাও প্রিয় সন্তানের জন্য অপেক্ষা বাবার। কারা ফটকের রেলিং ধরে দৃষ্টি জুড়ে প্রত্যাশা নিয়ে কেউ দাঁড়িয়ে প্রিয় মানুষটির জন্য। এক পর্যায়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করেন বিডিআর সদস্যরা। দীর্ঘ ১৫ বছর পর মুক্তি পাওয়ায় যেন মুক্ত আকাশের নিচে বুক ভরা নিঃশ্বাস নেন তারা। আমার বাবা যখন গ্রেপ্তার হয় তখন আমার বয়স ছিল মাত্র 1 বছর। আমি তখন কিছুই বুঝতাম না, এবং আজকে আমার বাবা ছাড়া পাইতেছে দীর্ঘ 16 বছর পর। আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি, আমার বাবাকে কখনো ছুঁইনি। ছোট ভাইয়ের 25 ব্যাটালিয়নে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজিবিতে জয়েন করছিল। তারপর নিয়োগপ্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পরেও চাকরিতে জয়েন করে নাই, শুধু আমার বাবা বিডিআর হওয়ার কারণে। আমার এই মেয়েটার 6 বার ডাকে আসছিলাম, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। আমরা কোনদিন ভাবি নাই যে এই আমাদের পিতা হত্যার সমতুল্য পিতা, যারা আমরা আমাদের পিতা ভাবতাম, আমাদের অভিভাবক ভাবতাম, তাদেরকে হত্যার দায় আমাদেরকে জেল কাটতে হবে। মুক্তি পাওয়ার পর কারা ফটকে দাঁড়িয়ে বিচারিক প্রক্রিয়ায় খালাস পাওয়ার প্রত্যাশা করেন জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। আটক সহকর্মীদেরও মুক্তির দাবি জানান তারা। আমরা আসলে নিরপরাধ মানুষ, আমাদের ভিতরে যে ভাইয়েরা আছে তারাও নিরপরাধ মানুষ। আমরা সরকারের কাছে প্রত্যাশা এটুকুই যে যেহেতু তারা সঠিক বিচারে করবেন এবং আমাদের যেন অন্তত এই চাকরিতে বহাল বা সুযোগ সুবিধা দেওয়া, এটা যেন সরকার একটু সুদৃষ্টি দেয়। আমাকে যে পুলিশে হ্যান্ডওভার করে দিচ্ছে, আমাকে জিজ্ঞাসাবাদও করে নাই, কোনো ইনকোয়ারিও করে নাই। আমি চিন্তা করে দেখলাম যে আমাকে জিজ্ঞেস করো না, আমি ইচ্ছাকৃতভাবে আমি 16 বছর আমাদেরকে সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে পুনর্বহাল এবং যাদের বয়স নাই ওদেরকে পেনশন সহ সম্মানের সহিত আমাদের এই দেশে বাঁচার অধিকার। একটা প্রশাসনের চাপ এই করিয়া আমরা এখানে আছে 16 বছরে জেল কাটতেছি, আসলে বিডিআর এখানে কোনো অন্যায় করে নাই। দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পেয়ে স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত বিডিআর সদস্যরা। তাদের প্রত্যাশা দ্রুত আইনি প্রক্রিয়া শেষে মামলা থেকে খালাস পেয়ে মুক্ত আকাশের নিচে কাটাতে চান বাকিটা জীবন। সেই সঙ্গে চাকরিতে পুনর্বহাল সহ এই বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান বিডিআর সদস্যরা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রংপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের নতুন দলে সকল বয়সীদের মেলবন্ধন ঘটবে। এ সময় ভারতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, কারো চোখ রাঙানি নয়, জনগণের আকাঙ্ক্ষা পূরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের হাতে সময় খুবই কম, সরকার দেখছি এই ধরনের অনেক অসংখ্য আসলে বললে শেষ হবে না। ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের শাসনতান্ত্রিক মুক্তি আসলে সম্ভব নয়। নতুন এক সংবিধান প্রয়োজন। সেই সংবিধানে জনগণের কথা থাকবে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সকলের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই কথাগুলো আমরা বলেছি। মানুষের থেকে আমরা এই বিষয়গুলোতে ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা স্বতন্ত্র থেকে, স্বনির্ভর থেকে আমরা আমাদের সংগঠনের কলেবর বৃদ্ধি করছি। আর এই কারণেই সারা বাংলাদেশে 200-র উপরে থানা কমিটি আমরা এখন পর্যন্ত গঠন করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী জানুয়ারির মধ্যেই 400-র উপরে থানা কমিটি হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা আমরা দিতে পারবো। চলতি বছরের শেষ দিকে বা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি জানান, নির্বাচন কমিশন জাতিকে একটি প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায়। বেলা 11টায় পটুয়াখালী নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটা জানালেন
রহমানুল মাসুদ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাসুদ বলেন, নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। আমি খুবই আশাবাদী যে অবশ্যই আইন শৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে এবং বাই দিস টাইম পরিপূর্ণভাবে উন্নত হয়ে যাবে এবং ভোট গ্রহণের যে পরিবেশ সেটা সুন্দর সৃষ্টি হবে। নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আরও কার্যকর বাহিনী হিসেবে তৈরি করার ঘোষণা দেন তিনি। ফয়সাল করিমের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম সেনানিবাসের শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান। অভিবাদন নেয়ার পর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে সদস্যদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সেনাবাহিনী আরও শক্তিশালী হচ্ছে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা বাড়িয়ে এটিকে যুদ্ধের জন্য আরও অব্যর্থ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে যুদ্ধে আরও কার্যকর ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে। দেশীয় অস্ত্রশিল্পকে আরও বিকশিত করতে সেনাবাহিনী কাজ শুরু করেছে বলেও জানান সেনাপ্রধান। আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সেনা সদর ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। সড়কবাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে সংগ্রহ করা নথিপত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদার কার দায়িত্ব কতটুকু তা খতিয়ে দেখা হয়। এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, শহরের প্রধান সড়ক সহ মূল সড়কগুলো সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বলে তারাই তা দেখভাল ও রক্ষণাবেক্ষণ করেন। এছাড়া যে প্রকল্পের সড়ক বাতি কেনা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রকল্পটি তার যোগদানের অনেক আগের। শেরপুরে বিনামূল্যে বিতরণের সরকারি 9000 বই সহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বুধবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার চরমুচরিয়া ধাতিয়াপাড়া থেকে ওই বইগুলো ট্রাকটি আটক করে পুলিশ। এই ঘটনায় মাইদুল ইসলাম নামে ওই ট্রাকের চালককেও আটক করা হয়। ট্রাকটিতে 2025 সালের অষ্টম, নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট 9000 বই ছিল। বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি কৃষকদের ওপর হামলা, লুটপাট ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালাচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। এ সময় বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা অনতিবিলম্বে বিজিবির সদস্য সংখ্যা বাড়িয়ে 24 ঘন্টা সীমান্ত পাহারা নিশ্চিত করার আহ্বান জানান। পুরো সীমান্তে মানুষ মারা হচ্ছে। বাংলাদেশের বাঙালির মানুষ গত 53 বছরে প্রায় 2000 লোককে, নিরীহ অস্ত্রবিহীন লোককে তারা হত্যা করেছে এই বিএসএফ। এর মধ্যে ফেলানি, যার সারা বিশ্বকে নাড়া দিয়েছে, ফেলানির লাশ সেই কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের বিভিন্নভাবে এদেশের মানুষের অধিকার নষ্ট করে আসছে। পানি হিস্সা সঠিকভাবে বুঝিয়ে না দিয়ে উত্তরবঙ্গকে ফসলের ঘাটতি ঘটাচ্ছে। চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য পার্বত্য চট্টগ্রামের যে সকল সন্ত্রাসী উগ্রপন্থী আছে তাদেরকে উস্কে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবির জব্দ করা 1 কোটি 39 লাখ টাকা মূল্যের ভারতীয় বিড়ি ও সিগারেট ধ্বংস করা হয়েছে। সকালে শ্রীমঙ্গলের বিজিবি সেক্টর সদর দপ্তরে এ সময় মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া ও কাস্টমস এক্সারসাইজের উপকমিশনার সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিজিবি জানায় 2022 সালের 21 আগস্ট থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এসব মালামাল আটক করা হয়। এর মধ্যে 68,41,000 ভারতীয় বিড়ি এবং 33,600টি ভারতীয় সিগারেট রয়েছে। নাটোরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCCর মহাস্থান রেজিমেন্টের শীতকালীন সমাপনী কুচকাওয়াজ ও মহড়া। দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে এই সমাপনী কুচকাওয়াজ ও মহড়া অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে BNCCর মহাস্থান রেজিমেন্টাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসহাক বলেন, BNCC বহিঃশত্রুর কাছ থেকে দেশকে মুক্ত করার রণকৌশলের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, ট্রাফিক ম্যানেজমেন্ট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনের প্রতিটি সদস্যকে আরও উন্নত প্রশিক্ষণ প্রদান করে একজন দক্ষ BNCC সদস্য করার জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের 10 দিনব্যাপী শীতকালীন কুচকাওয়াজে রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলার 5টি বিশ্ববিদ্যালয়, 77টি কলেজ ও 20টি স্কুলের অন্তত 620 জন ক্যাডেট অংশগ্রহণ করেন। কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করে রাজশাহীর 31 ব্যাটালিয়ন এবং রানার্স আপ হয় বগুড়ার 33 ব্যাটালিয়ন। পরে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদওয়াল সরকারি কলেজে চলছে দিনব্যাপী পিঠা উৎসব। সকাল থেকে এই বৈচিত্র্যময় পিঠার স্বাদ নিতে শিক্ষার্থী ছাড়াও ক্যাম্পাসে ভিড় জমিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 23টি স্টলে স্থান পেয়েছে পাটিসাপটা, ভাপা, দুধ চিতই, নকশি পিঠা, মাংসপুলি, জামাই পিঠা, লবঙ্গ লতিকা, গোলাপ কাঁচা পিঠা, প্রজাপতি পিঠা সহ বাহারি সকল পিঠা। আয়োজকরা জানায়, শীতের ঐতিহ্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই এই আয়োজন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.econ.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.econ। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/econtv।